হাদিনামা নয়া বিপ্লবের ইশতেহার। বইটি লিখেছেন ডক্টর মাইমুল আহসান খান। আমরা ভারতের পেটের ভিতর। আদি দর্শন। আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী দার্শনিকের ভঙ্গি করেন, নামকরা কবি সাহিত্যিকরাও নিজেদের দার্শনিক বলে দাবি করেন, অথচ তাদের চিন্তার গভীরতা দুঃখজনকভাবে অগভীর। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে তালুকদার মনিরুজ্জামানের ও এমাজউদ্দিন আহমদ বেশ নাম করেছেন সঙ্গত কারণেই। তালুকদার মনিরুজ্জামান ছোট রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিয়ে লিখেছেন, কিন্তু তার গুরুত্বপূর্ণ বইগুলো আমাদের হয়ে ওঠেনি। ঢাবিতে রাষ্ট্রপ্রধান, অর্থনীতি, দর্শন বা আইন পড়া অনেক ক্ষেত্রেই নিরর্থক হয়ে পড়েছে। শহীদ হাদি সার্বিক পরিস্থিতিকে দায়ী করেছেন, এমনকি বলেছেন ডাবি তার জীবন নষ্ট করে দিয়েছে। এই সত্য যারা হৃদয়ঙ্গম করেছেন তারা জানেন আমাদের মূল সমস্যা হলো জ্ঞান আত্মস্থ না করে মুখস্থ করা। প্রজ্ঞা থেকে দূরে সরে আমরা মুনাফিকি শুরু করি। হাদির বড় অবদান হলো তিনি কখনোই মুনাফিকের পথ বেছে নেননি, অথচ আওয়ামী আমলে মুনাফিকি না করে ডাবির খুব কম ছাত্রছাত্রী স্বাভাবিক জীবন যাপন করতে পেরেছে। হাদিকে হলে উঠতে বা থাকতে দেওয়া হয়নি। এতে তার হৃদয়ে রক্তক্ষরণ হলেও তিনি চিন্তাশীল হয়ে ওঠার সুযোগ পেয়েছিলেন। দুনিয়া থেকে বাহাত বিচ্ছিন্ন থাকার যতনা তাকে জগৎকে ভিন্নভাবে বোঝার সুযোগ করে দিয়েছিলেন। চিন্তার জগৎ দ্রুত সম্প্রসারিত হয়। সততা ও জাতির এই দায়বদ্ধতা তাকে বুদ্ধিভিত্তিক দিক থেকে দ্রুত বিকশিত করেছে। বয়সের তুলনায় দ্বিগুণ প্রজ্ঞাবান হয়ে উঠেছিলেন হাদি, যার প্রমাণ তিনি প্রতিটি আলাপচারিতায় রেখে গেছেন। বাংলাদেশিদের বুদ্ধিভিত্তিক চর্চায় এক ধরনের হীনমন্যতা কাজ করে, বিশেষত মুসলমানদের মধ্যে। কে লিখলো তা নিয়ে মাথা ব্যথা বেশি, কি লিখলো তা নিয়ে আগ্রহ কম। হাদি বাঙালি মুসলমানদের বলতেন, কুরআন ছাড়া তাদের কোনো ঐশী বাণী নেই, বাকি সব সাহিত্য। কবিগুরুর সাহিত্য, শিল্প, নাটক ও উপন্যাসের বড় অংশ জুড়ে রয়েছে উপনিষদের ধ্যান ধারণা, যা হিন্দুদের ধর্মগ্রন্থ। এই সত্যটি নিয়ে কম কথা বলতেন। উসমান হাদি ছিলেন নজরুলের ভক্ত। নজরুলকে আরাধ্য মহাপুরুষ মনে করেই তিনি বেরিয়ে ওঠেন। নজরুল হাদির কাছে মূর্ত প্রতীক হয়ে ওঠেন, ফলে তার মাঝে সৃষ্টি হয় এক দিব্য দৃষ্টি। এই দৃষ্টি দিয়ে তিনি খালেদা জিয়া, হাসিনা এবং 2024-এর যোদ্ধাদের ভূত ভবিষ্যৎ বুঝতে পেরেছিলেন। হাদি কখনো হতাশ হতেন না বা বিজয়ের উল্লাসে ভেসে যেতেন না। 2024-এর 5ই আগস্ট স্বাধীনতার এক সপ্তাহ পরেই তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন, যাতে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বিপদগামী না হন। তার মতে কাজটি বিএনপি বা জামায়াত বা এনসিপির করার কথা ছিল, কিন্তু সবাই ক্ষমতা ও অর্থের লোভে পড়ে তিনি একলা চলো নীতি অনুসরণ করেন। আল্লাহর রহমতে ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টারে বিপ্লবের ধারক বাহক হয়ে ওঠে, যা অন্য কেউ করতে পারেনি। আমার বিশ্বাস এনসিপির নেতৃত্ব হাদির হাতে থাকলে তার প্রগতিশীলতা বা বড় পরিবর্তন আনতে পারত। নাহিদ বা অন্য কেউ যদি ইসলামের সাথে সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতেন, তবে এনসিপির এই মরণদশা হতো না। জামায়াতের আমির জাসদ করা লোক, ইসলাম ও তার আখেরি ঠিকানা। তিনি 2026 সালের জন্য ঐক্য গড়েছেন, কিন্তু এখানেও আদর্শিক বিভ্রাট অনেক। মাত্র 32 বছর বয়সে হাদি যে পরিপক্কতা অর্জন করেছিলেন তা বিস্ময়কর, অথচ এনসিপির পাটোয়ারিরা তাকে মূল্যায়ন করতে ব্যর্থ হন। হাসনাত আব্দুল্লাহ বোঝাপড়ার পরিধি অবশ্য বিস্তৃত ছিল। এনসিপির আরো কয়েকজন বুদ্ধিমত্তার জন্য করতেই হয়, কিন্তু কিছু ছেলে মেয়ে চরম সুবিধাবাদী ও ধান্দাবাজির পরিচয় দিয়ে আন্দোলন থেকে ছিটকে পড়ে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদি দুটি সংক্ষিপ্ত সারাংশ তুলে ধরেন। প্রথমত, ভারত নিজের স্বার্থেই পাকিস্তান ত্যাগ করেছে। তিনি ইমোশনকে বাদ দিয়ে বলতেন, ভারত যাতে সংখ্যালঘু কার্ড ব্যবহার করতে না পারে, সেজন্য বাংলাদেশে হিন্দু পার্টির প্রয়োজনীয়তা রয়েছে। এর মাহাত্ম্য আমরা অনেকেই এখনো বুঝিনি। তা মুসলিম মাইন্ডসের পডকাস্টে তিনি এই বৈপ্লবিক বিশ্ব চিন্তাধারার ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, আমি তো চাই বাংলাদেশে ধরেন কোনো হিন্দু ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল নাই কেন? এই প্রশ্ন আপনারা কোনোদিন করেছেন? ইসলাম ধর্মভিত্তিক এতগুলো রাজনৈতিক দল আছে, হিন্দু ধর্মভিত্তিক নাই কেন?
তিনি বিশ্বাস করতেন হিন্দু রাজনৈতিক দল থাকলে আওয়ামী লীগের একক আধিপত্য ভেঙে যেত। আপনারা চেষ্টা করেন অন্তত হিন্দু ধর্মভিত্তিক ২-৩টা রাজনৈতিক লাইন করা দল করবার। আপনি যদি ২-৩টা হিন্দু রাজনৈতিক দল করতে পারতেন, আওয়ামী লীগের হিন্দু কার্ড বন্ধ হয়ে যেত। তাহলে যে আজীবন যে হিন্দু কার্ড নিয়ে আওয়ামী লীগ পলিটিক্স করে সেটা আর পারত না। দ্বিতীয়ত, তিনি সাংস্কৃতিক আগ্রাসনের উপর গুরুত্ব দিতেন। চতুর্থ শিল্প বিপ্লবের যুগেও সংস্কৃতি বা কুটির কৃষ্টির গুরুত্ব অপরিসীম। হিন্দু সমাজ তন্ত্রমন্ত্রের সাথে পরিচিত। মুসলমানরাও গ্রিস থেকে তান্ত্রিকতা ধার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, পূর্ণমুখী বা চীনমুখী হতে। কালচারাল মেডিসিনের মূল কথা হলো সত্য ও সুন্দরের পূজারী না হলে মানুষ সভ্য হয় না, আর সভ্য না হলে প্রকৃত অর্থে স্বাধীন হয় না। হাদি বলতেন, স্বাধীনতার বিষয়টি অশরীরী বা আধ্যাত্মিক, কিন্তু ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন আমাদের সেই স্বাধীনতার পথে বড় বাধা। চ্যানেল আইয়ের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমাদের যেটা আফসোস সেটা হলো কলকাতা থেকে মানুষ বাংলাদেশের শত শত আর্টিস্ট কাজ করতে আসে। কিছু বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের এমন আমাদের দুর্ভাগ্য, ওমা সে এসে যখন কথা বলে তার বাংলার মধ্যে কলকাতার অ্যাকসেন্ট, এর মানে যে কোনোভাবে যাতে ওঠার যে চেষ্টা, এটাকেই আমরা আরোপিত বলি। ২০২৪-এর জুলাই বিপ্লবের রূপ ধারণ করেছিলেন হাদির মতো অনেক ছাত্র জনতা, কিন্তু নতুন ধান্দাবাজ গোষ্ঠী বিপ্লবকে অস্পষ্ট করে তোলে। হাদিরা ধান্দাবাজি চাঁদাবাজি থেকে দূরে থাকলেও রাজনীতি থেকে দূরে থাকেননি। এভাবে জন্ম নেয় মুড়ি বাতাসা রাজনীতি, যেখানে চাঁদাবাজি নেই। বিপ্লবের ক্ষেত্রে রুহনিয়াত বা আধ্যাত্মিকতা। ২০২৫ সালে হিন্দুস্তান পৃথিবীর নিকৃষ্টতম অভদ্র ও নোংরা জাতির খেতাব পেয়েছে, আর আমাদের দাসত্ব করতে হচ্ছে। বিষয়টি অদ্ভুত। হাদি এর মূল কারণ ও সমাধান জানতেন। সততা, নিষ্ঠা ও দেশমাতৃকার মুক্তি সংগ্রামী ছিল তার কাছে মুখ্য, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। নম্বর, পৃথিবীতে মানুষ অবিনশ্বর কিছু সৃষ্টি করে চলেছে। কিছু সত্য সুন্দর মানবিকতায় হয়ে ওঠে অমৃতবাণী। আল্লাহ অনুমোদিত ও প্রশংসিত জীবন বোধ দ্বারাই মানুষ পরোপকারী হয়, অন্যথায় প্রতিটি জনগোষ্ঠী ধ্বংসের দিকে ধাবিত হতে বাধ্য। হাদির জীবনবোধ ইসলামের শান্তির বার্তা ফিতরাতিভাবে প্রবেশ করেছিল, তাই তাতে কোনো খাদ বা নেকামি ছিল না। ছলনাবিহীন বিপ্লবের আত্মলাভের বিকল্প নেই। বিপ্লবীরা যখন ছলনাময়ী হয় তখন তারা প্রতি বিপ্লবীদের হাতে মায়ায় পড়ে। খাঁটি বিপ্লবীরা শাহাদাত বরণ করেন। হাদির ক্ষেত্রে দ্বিতীয়টিই ঘটেছে। সার্থক মৃত্যু খুব কম লোকের ভাগ্যে জোটে। বিচার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যেই জিহাদ শুরু হয় ঘর থেকে, নিজের প্রতি সুবিচার করার মাধ্যমে। পূর্বে মনে করা হতো ৪০-এর আগে মানুষ প্রজ্ঞাবান হয় না, যা নবুয়তের বয়স। কিন্তু হাদি মাত্র ৩২ বছর বয়সে খলিফাতুল্লাহ বা আল্লাহর প্রতিনিধির যোগ্যতা অর্জন করেছিলেন। অনেক জ্ঞানী গুণী এবং আলিম সমাজকেও কখনো কখনো সাধারণ মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন। তারা অকৃতজ্ঞ, লোভী ও হিংস্র। তাদের কর্ম ধর্ম অনেকাংশেই অর্থহীন। কিন্তু হাদি এই দ্বিচারিতা থেকে মুক্ত ছিলেন। তিনি কোনো স্বতন্ত্র দর্শন তৈরির চেষ্টা করেননি, কিন্তু ভাসানী ও নজরুলের মতো হৃদয়গ্রাহী বয়ান তৈরিতে পারঙ্গম ছিলেন। তার উদ্দেশ্য ছিল দানবদের প্রতিহত করা এবং ইনসাফের জন্য মুসলিমদের ঐক্যবদ্ধ করা। আমাদের ২০২৪-এর জুলাই বিপ্লব এখনো অসমাপ্ত। হাদি প্রথম থেকেই এ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ১৩ই আগস্ট ২০২৪ থেকেই তিনি বিপ্লব বাঁচানোর প্রচেষ্টা শুরু করেন। সুশীল ধর্মজীবীরা সুবিধাবাদী ভূমিকা পালন করেছেন। মিডিয়ায় জাতির সাথে বেইমানি করেছে। হাদি ডাবির ছাত্র শিক্ষকদের প্রশ্ন করতেন, দেশকে ভারতের করিডোর দেওয়া হচ্ছে, অথচ আপনারা নিশ্চুপ কেন? কমিউনিস্ট বুদ্ধিজীবী একে ট্রানজিট বলে চালিয়ে দিত। হাদি বলতেন, ডাবি তাকে নিরাশ করেছে, কিন্তু তিনি দমে যাননি, কারণ তার কাছে ঈমান ও দেশপ্রেমই ছিল সবচেয়ে মূল্যবান। হাদি বলেছিলেন, আমাদের এমন মানুষ দরকার যাদের জাতি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারবে, তবে অন্ধবিশ্বাস কাম্য নয়।
তিনি নিজেকেও অন্ধভাবে বিশ্বাস করতে নিষেধ করতেন। ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই যোদ্ধাদের দলবদ্ধভাবে স্তব্ধভাবে বিশ্বাস করে আমরা ঠকেছি। বড় বড় নেতারা জাতির সাথে গাদ্দারি করেছে, অর্থ ও ক্ষমতার লোভে চাঁদাবাজ হয়েছে। হাদিরা এর ব্যতিক্রম, কিন্তু তাদের সংখ্যা নগণ্য। তাই ভারত বা বহিঃশত্রুর মোকাবেলা করতে করা সহজ হবে না। শহীদ জিয়া, খালেদা জিয়া ও কোটি কোটি বাঙালির মতো হাদিও ভারত বাংলাদেশ সম্পর্কে ব্যাপারে পরিষ্কার ছিলেন। ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু তারা যেন আমাদের উপর অনাচার না করে। বন্ধু বানাতে আপত্তি নেই, কিন্তু দাসত্ব মানতে রাজি নই। দীপ্ত টিভির দ্য হট সিট অনুষ্ঠানে তিনি তার এই অবস্থান পরিষ্কার করে বলেছিলেন, কে বলে আমাদের রাজনীতি ভারতের বিরুদ্ধে? আমাদের রাজনীতি ভারতের বিরুদ্ধে না। আমাদের রাজনীতিটা হলো প্রো বাংলাদেশ। আমরা তাকে প্রভু হিসেবে দেখতে চাই না। আমরা ভালো প্রতিবেশী হিসেবে বন্ধুসুলভ আচরণ করুক, কিন্তু প্রভু সুলভ আচরণ আমরা মানি না। তিনি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক এবং জনগণের সাথে জনগণের সম্পর্কের পার্থক্য করতেন। হোয়াট দ্য স্টোরি এর সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ভারত রাষ্ট্র আর ভারতের জনগণ এ দুটোই একরকম, দুটো ভিন্ন ভিন্ন এন্টিটি। ভারতের জনগণ আমাদের বন্ধু। সে যেই ইন্ডিয়া দখলদারিত্ব করতে চায়, শুধু বাংলাদেশ না, তার সমস্ত প্রতিবেশীকে দখল করতে একটা রাম রাজত্ব কায়েম করতে চায়। আমরা সেই দখলদার ইন্ডিয়ার বিরুদ্ধে। হাদি বলতেন, ভারত যদি পার্বত্য চট্টগ্রাম নিয়ে সমস্যা সৃষ্টি করে, তবে আমাদের উত্তরাঞ্চলের চিকেন নেক নিয়ে ভাবা উচিত। আমরা যদি চিকেন নেক নিয়ে ভাবি, তবে ভারতের পক্ষে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করা সহজ হবে না। এ বক্তব্য ভারতকে বিরক্ত ও ক্ষিপ্ত করে তোলে। এটি কোনো হাদি ডক্ট্রিন বা না, বরং পূর্ণ থিওরি, যা আমাদের সার্বভৌমত্বের রক্ষা কবচ। তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, তুমি যদি আমার হিল ট্র্যাক্টসকে অশান্ত করতে চাও, তাহলে মনে রাখো আমাদের কাছেও একটা স্ট্র্যাটেজিক চিকেন নেক আছে, শিলিগুড়ি করিডোর। আর তুমি যদি আমাকে ডিস্টার্ব না করো, তাহলে আমি তোমাকে কেন ডিস্টার্ব করব? এই কথাটা আমরা তাকে বলতে পারতে চাই। হাদি এই নিরাপত্তা কৌশল সহজ ভাষায় বাঙালির মনে গেঁথে দিয়েছিলেন। এতে আওয়ামী লীগ খেপে যায়। অনেক অবাক ব্যাপার হলো, বিএনপিপন্থী দেশপ্রেমিকরাও হাদির স্ট্র্যাটেজি নিয়ে এগোতে চান না। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি নেতাদের কদর বাড়ে ভারতের কাছে। হাদি বলতেন, আগে ছিলেন বিলাই, এখন দিল্লির মেহমান হয়ে বাঘ সেজেছেন। বিএনপি নেতাদের এই ভণ্ডামি হাদিকে ব্যথিত করত, চিরব্যথিত করত। বিদ্রোহের আগুন জ্বলে উঠত তার মনে। তিনি বলেছিলেন, আমরা চোখে চোখ রেখে বন্ধু সুলভ, প্রতিবেশী সুলভ আচরণ করতে চাই, আর সেটা যেন হয়। এই জনগণের জবানটা আমরা সংসদে দিতে চাই। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হাদির কাছে ছিল আমানত ও ইমানদারি। জাতি হিসেবে আমরা সেই আমানতদারি হারিয়ে ফেলেছি। ভণ্ডামি ও গাদ্দারিতে নিমজ্জিত হাদির মাঝে আশার মশাল নিয়ে হাজির হয়েছিলেন শহীদ ওসমান হাদি। তার সংগ্রামী জীবন তাকে শাহাদাতের দিকে ধাবিত করেছিল। দেশ ও জাতির শত্রুরা তাকে সহ্য করতে পারেনি, তাই দেশে থেকে বিদেশে হত্যার চক্রান্ত হয়। এই চক্রান্ত শুরু হয় অনেক আগেই। চূড়ান্ত হয় যখন হাদি মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ করেন। পলাতক হাসিনাকে খালেদ মহিউদ্দিনরা প্রাক্তন প্রধানমন্ত্রী বললেও হাদি বলতেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি। দিল্লি তাকে আশ্রয় দিলেও ফৌজদারি অপরাধ করেছে বলে হাদি দাবি করতেন। ইরানের বিপ্লবের পর খুনি শাহকে আশ্রয় দেওয়ার বিষয়টি আজও বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করেছে। 2025 সালে ইরান ইসরায়েলে হামলার প্রতিহত করতে সমর্থ হলেও আরব রাজাদের সহযোগিতায় ইসরায়েল বেঁচে যায়। হাদি এসব জানতেন, তাই ভারত আমাদের গাজা বানাতে চাইবে সে ব্যাপারে তিনি সজাগ ছিলেন। হাদি শাহাদাতের কয়েকদিন পর পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বলেছিল, বাংলাদেশিদের গাজা থেকে শিক্ষা নেওয়া উচিত, যা ইসরায়েল 2 বছরে কম সময়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে।